পৃথিবীর কোন দেশ বর্ডারে হত্যাকাণ্ডকে নিজের নাগরিককে এটাকে জাস্টিফাই করে? পৃথিবীর কোন দেশ অন্য দেশের নাগরিককে আনডকুমেন্টেড ওয়েতে এত চাকরি করতে দেয়? পৃথিবীর কোন দেশ আছে যে বিনা মূল্যে আপনার প্রায় বিনা মূল্যে প্রায় আপনার ট্রানজিট সুবিধা দিয়ে দেয়? নিজের দেশের পানি পায় না ৩-৪ দশক ধরে, অন্য দেশকে পানি, ওই দেশকে আবার পানি দেয়, ফেনী নদীর পানি। এটা কি চীনের সাথে কম্পেয়ারেবল? প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ সরকারের ভারত নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নীতি অন্য সরকারগুলি থেকে আলাদা হলে সেটা কিরকম? আওয়ামী লীগের আপনার ভারত নীতি, ট্র্যাডিশনাল ভারত নীতি, যেটা আমি বলতে পারি হয়তো 2011-12 সন পর্যন্ত একরকম ছিল। এরপরে আমরা 2014 সনের বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগের ভারত নীতিতে বেশ বড় একটা পরিবর্তন দেখি। সেটা হচ্ছে আওয়ামী লীগ অনেকটা অনুগত ভূমিকা গ্রহণ করে। আমি আপনাকে কম্পেয়ার করে দেখিয়ে দিই। যখন আপনার 2009 সনে নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জিতে আসে, তখন কিন্তু এই ধরনের কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হতো যে আমরা ট্রানজিট সুবিধা দিব না যদি তিস্তার পানি না দেওয়া হয়। আপনার মনে আছে 2011 সনে মনমোহন সিং এর সাথে এই ব্যাপারে বেশ দর কষাকষি হয়েছে এবং স্পষ্ট কথা ছিল তিস্তার পানি না দিলে ট্রানজিট সুবিধা দিব না। এবং তখন মনমোহন সিং এর সাথে যে MOU স্বাক্ষরিত হয়, সেখানে কিন্তু কিছু কিছু পজিটিভ দিক বাংলাদেশের জন্য ছিল। যেমন আপনার ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের কথা ওই MOU-তে স্বীকার করা হয়েছিল। 2014 সনের নির্বাচনের পর এই সরকার আপনার দুইটা ফোর্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ইলেকশনে। একটা হচ্ছে ভারতের সাপোর্ট, আপনার মনে আছে সুজাতা সিং সরাসরি এসে এরশাদকে ইলেকশনে রাজি করিয়েছিল, যেটা না হলে হয়তো আওয়ামী লীগ 2014 সনে এইভাবে ইলেকশন করে ক্ষমতা আসতে পারতো না। আমি এরপর থেকে আমরা ক্রমাগত ভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে শুনেছি এবং স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত কখনো ভুলবে না। আমরা এই সরকারের মন্ত্রীদেরকে বলতে শুনেছি যে আমরা ক্ষমতায় থাকার জন্য ভারতের সহায়তা চাই, এবং ভারতের সহায়তাটা খুব স্পষ্ট ছিল এবং এটা একটা গিভ এন্ড টেক সম্পর্ক হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের গিভ এন্ড টেক না, রাষ্ট্রের সাথে ভারত নামক রাষ্ট্রের সাথে আওয়ামী লীগ এর সরকারের একটা গিভ এন্ড টেক সম্পর্ক হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ইন্টারন্যাশনাল লবিং হোক বা দেশের ভিতরে কোনো অদৃশ্য তৎপরতা চালিয়ে হোক, যেভাবে হোক ভারত অত্যন্ত জোরালোভাবে সাপোর্ট দিবে। বিনিময়ে আওয়ামী লীগ সরকার ভারতের জন্য অনেক অন্যায্য সুবিধা হলেও নিশ্চিত করবে। আপনি খেয়াল করে দেখেন, তিস্তার পানি না দিলে আপনার আমরা ট্রানজিট সুবিধা দিব না, এইটা কিন্তু এই অবস্থানে কিন্তু আওয়ামী লীগ আর থাকতে পারে নাই। এবং এরপর থেকে আপনি খেয়াল করবেন 2014 সনের ইলেকশনের পর থেকে আমরা পৃথিবীর কোন সার্বভৌম দেশ এটা করেছে নাকি? তৌহিদ ভাইয়ের কাছে আমি প্রশ্ন করব, একটা সীমান্তে অহরহ লোক মারা যাচ্ছে, বাংলাদেশের লোক, একটা দেশের লোকই মারা যাচ্ছে, ভারতের হয়তো কালে ভদ্রে 2-1 জন মারা যাচ্ছে। আপনি দেখেন যুদ্ধ নাই, এরকম দুইটা দেশের বর্ডারের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে। যুদ্ধ নাই এরকম বর্ডার যদি কম্পেয়ার করেন। আপনি বলতে পারেন একসময় মেক্সিকো আমেরিকার বর্ডারে অনেক মারা যেত, এখন আর এতটা যায় না। এখন এখানে যারা মারা যায় তাদের মধ্যে শতকরা 98% হচ্ছে বাংলাদেশি, 98 বা 99% হচ্ছে বাংলাদেশি। এখন আপনি খেয়াল করে দেখবেন, আমি খুব বিস্মিত হয়ে দেখলাম যে 2014 সনের পরে কোন একটা সময় থেকে এই সরকার থেকে ওই মার্ডারকে, ওই কিলিংকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। নিজের দেশের মানুষের মৃত্যুকে, হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। বলা হয় তারা গরু চোরা কারবারি, তারা ওখানে যায় কেন, তারা করতে গিয়ে তাদের মৃত্যুর জন্য, তাদের হত্যাকাণ্ডের জন্য তারাই দায়ী। আপনি পৃথিবীতে কোন সার্বভৌম সরকারকে আপনি এটা বলতে শুনেছেন? নেপাল ইন্ডিয়া বর্ডারে একজন মারা যাওয়ার পর নেপাল লোকজন রাস্তায় নেমে এসছে, সরকার অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড গ্রহণ করেছে, নেপালের পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। আর এই দেশে প্রায় নিত্য নৈমিত্তিক, এখন কিছুটা কমেছে, প্রায় নিত্য নৈমিত্তিক লোক মারা যেত এবং আমাদের সরকারকে জাস্টিফাই করতো। তখন আমি একটা টক শোতে, আমার মনে আছে তৎকালীন বিডিআর প্রধান ছিলেন, বিজিবি প্রধান ছিলেন আজিজ সাহেব, যিনি পরে উনি মন্ত্রী হন। তো উনিও যখন এরকম বলছিলেন, আমি বললাম ভাই চোরাচালানি তো ভারতীয় আছে, বাংলাদেশও আছে, এক পক্ষ তো চোরাচালান হতে পারে না। উনি এগ্রি করলেন। তা আমি বললাম যে চোরাচালানের যে বর্ডার পার হয়, তো গুলিতে শুধুমাত্র বাংলাদেশি মরে কেন, ভারতীয় মরে না কেন? ভারতীয় তো চোরা কারবারি আছে। তখন এই কিছু কিছু জিনিসটা খুব স্পষ্ট করে দেয়। এই যে প্রধানমন্ত্রী বক্তব্য বললাম, মন্ত্রীদের বক্তব্য বললাম, বর্ডারের ক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তন, নদীর পানির ক্ষেত্রে অবস্থান পরিবর্তন, উল্টো তারা ফেনী নদীর পানি দিয়ে দিয়েছে। তো এটা স্পষ্ট, এটা একটা সরকারের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। এবং আমি একটা শব্দ বলবো, আমরা এখন প্রচন্ড নত, আমাদের এই সরকার ভারতের প্রতি প্রচন্ড নতজানু নীতি গ্রহণ করেছে শুধু ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য। প্রফেসর আসিফ নজরুল, আমি শুধু দুটো বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। পশ্চিমবঙ্গের একটি সংস্থা আছে যারা এই বর্ডারে কিলিংটা দেখে, মাসুম নাম, মানবাধিকার তারা কাজ করেন, তারা কিন্তু দেখিয়েছেন যে শুধু বাংলাদেশের লোক না, পশ্চিমবঙ্গের লোক বা অন্য ভাষাভাষী
ভারতের লোকও আসলে এইখানে মারা যান। আর 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি 2014 থেকে মানে 2011-12 ভারত নীতি আওয়ামী লীগের আর 2014 পরে ভারত নীতি আপনি আলাদা করেছেন, সেটি জনাব তৌহিদ হোসেনের কাছ থেকে আমরা একটু শুনবো। কিন্তু আমরা তো পাশাপাশি এটিও দেখেছি যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি সাবমেরিন কিনেছেন, তিনি পদ্মা সেতু করেছেন চীনের টাকায়, কয়েকদিন আগে কর্ণফুলী টানেল করেছেন, চীনের রাষ্ট্রপতি যখন এখানে এসেছেন তখন তার সাথে বিশেষ কথা বলেছেন। অন্যদিকে আমরা বিএনপিকে দেখেছি যে বিবিআনার গ্যাস পুরোটা বিক্রি করে দিতে চেয়েছে, বলেছে যে গ্যাস রেখে লাভ কি। এই অবস্থানকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? মানে যদি এতই নতজানু নীতি হবে, এই মানে যেটা ভারত এবং চীনের স্বার্থ তো পরস্পর মানে মানে সাংঘর্ষিক, সেটির ক্ষেত্রে সেটি কি করে হচ্ছে, মানে এটিও কিভাবে ব্যাখ্যা করা যায় আসলে? গুড, আপনি প্রথম যেটা বলেছেন মাসুমের যে স্টাডি আছে সেগুলো আমি পড়েছি। মাসুমের স্টাডিতে ভারতীয় যারা মারা যায় ওরা হচ্ছে ভারতীয় বাহিনীর গুলিতে। আমি কম্পেয়ারটা করছি যে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি মারা যায় কয়জন, আর বাংলাদেশের বাহিনীর গুলিতে ভারতীয় চোরা কারবারি কয়জন মারা যায়, সেই কম্পারিজন আমি করছি। আপনি হার্ডলি কোনো ঘটনা পাবে যে ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের বিজেপির গুলিতে মারা যাচ্ছে। তো ভারতের বাহিনীর গুলিতে ভারত মারা যাচ্ছে কিনা এটা আমার আপনার দেখার বিষয় না, এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয় না। আমি ওই কম্পারিজন করে এটা বলেছি, আমি মাসুমের স্টাডিগুলো পড়েছি। আর একটা কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে ভারতের ক্ষেত্রে মানে এটা বলেছেন যে চীনকেও তো অনেক কিছু দিচ্ছে, চীনকে আমার বর্ডারে আমাদের বাংলাদেশের লোককে মারছে, চীনের সাথে কি আমার বর্ডার আছে? চীনের সাথে আমার স্বার্থের সংঘাত খুব সীমিত। তৌহিদ ভাই আপনাকে আরো ভালো করে বলতে পারবে, চীনের সাথে আমার কোনো কমন বর্ডার নাই। আপনি বলতে পারেন আমরা একই বেসিনে ব্রহ্মপুত্র রিভার আছে, কিন্তু কমন বর্ডার নাই। চীনের সাথে আমার কোনো ট্রান্সবাউন্ডারি রিভার সেই অর্থে নাই, এত স্পষ্টভাবে নাই। চীনের সাথে আমার বর্ডার দিয়ে অবৈধ বাণিজ্য করার স্কোপ নাই। বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ এখানে যেভাবে অবাধে চাকরি করতে পারে, চীনের মানুষ বর্ডার পার হয়ে সরাসরি এখানে চলে আসতে পারবে না। আপনি যদি কম্পেয়ার করেন ভারত চীনের সাথে যেগুলি হয়েছে সেগুলি হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক। এখানে বিনিয়োগ হয়েছে সাবমেরিন এসেছে, পৃথিবীর কোন না দেশ সাবমেরিন নিতে চায়? পৃথিবীর কোন না দেশ বিনিয়োগ না চায়? পৃথিবীর কোন না দেশ কারিগরি সহায়তা না চায়? আমার মনে হয় যে এই প্রশ্নগুলি নিয়ে আমরা জনাব তৌহিদ হোসেন আপনার কাছে আসতে চাই, নতুন প্রশ্ন ছাড়া, যে কতগুলি জায়গায় আমি আবার প্রশ্নগুলি আবার একটু রিফ্রেশ করি। যে 2012 বা আমি যদি বলি 2014 পর থেকে আওয়ামী লীগের ভারত নীতি তার আগের ভারত নীতি থেকে আলাদা, কারণ তারা কি বলি একটা কৃতজ্ঞ ছিল যে নির্বাচনে তাদেরকে নির্বাচনে বৈতরণী পার করে দেওয়ার জন্য। 2 নাম্বার হচ্ছে যে এই সরকার কি আসলে বর্ডার কিলিংকে জাস্টিফাই করে কিনা। 3 নাম্বার হচ্ছে যে আনডকুমেন্টেড কত ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করে। 3টি প্রসঙ্গে যদি আপনি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ। 3টি প্রসঙ্গেরই আগে আমার একটু ছোট্ট একটা কথা বলে নিতে হবে। এক হচ্ছে যে বিবিআনার গ্যাস বিক্রির ব্যাপারে কোন সরকার বাংলাদেশের কখনোই কোনো রাজি হয় নাই ভারতের কাছে। অভিযোগ আছে এক পক্ষের যে অন্য পক্ষ রাজি হওয়ার শর্তে নাকি নির্বাচন জিতেছিল, কিন্তু এর কোনো সপক্ষে কোনো প্রমাণ নেই এবং কেউই রাজি হয়নি। আমি মনে করে দিতে চাই, জনাব সাইফুর রহমান বলেছিলেন সংবাদ সম্মেলন করে এবং আমাদেরকে আলাদা করে অনেকবার, মাটির তলে গ্যাস রেখে লাভ কি, বিবিআনার গ্যাস হচ্ছে এটা দিয়ে দেওয়ার ব্যাপারে একরকম সিদ্ধান্ত নেওয়া ছিল। পরে তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি এবং তাদের আন্দোলনের মুখে সেই জায়গা থেকে সরে আসে সরকার। এই ব্যাপারে কিন্তু সরকার কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল পজিটিভলি। আপনার হয়তো আরো বেশি ভালো জানা থাকবে। না, এই সাইফুর রহমান বলেছিলেন হয়তো একটা সম্মেলন, সেটা আমি জানি না, কিন্তু আসলে কোনো ফর্মাল সিদ্ধান্ত ছিল না। বিক্রির চেষ্টা করছিল এই যে কোম্পানি চেষ্টা করছিল, তারা প্রচন্ড চাপ সৃষ্টি করছিল। সে এমনকি তারা কলকাতায় গিয়ে লবিং করেছে, ইনক্লুডিং আমার কাছে, কিন্তু আমরা কখনোই কিন্তু রাজি হই নাই গ্যাস বিক্রি করতে। এমনকি জ্যোতি বসু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি আমাদের কাছে গ্যাস বিক্রি করবেন না। আমি বলেছি আমাদের যথেষ্ট গ্যাস নেই, কাজে আমাদের পক্ষে বিক্রি করা সম্ভব না এই মুহূর্তে। এরকম কোন সিদ্ধান্ত হয় নাই। একটা সংবাদ সম্মেলনে একটা কথা বলা সরকারি সিদ্ধান্ত না, কিন্তু একটা সংবাদ সম্মেলন না, সেটা সাইফুর রহমান এবং জ্বালানি প্রতিমন্ত্রী সে সময় মোশাররফ হোসেন ছিলেন, তাদের একটা স্ট্যান্ড ছিল। যাই হোক, আমরা একটু অগ্রসর হই, তাদের একটা স্ট্যান্ড ছিল। তারা এটার ব্যাপারে আপনার 3টা প্রসঙ্গে আসি। এই ইয়ার ব্যাপারে আপনার যে বর্ডার ক্লিনিং এর ব্যাপারে আমি গত বহু বছর ধরে যে কথাটা বলে আসছি, আসিফ নজরুল মোটামুটি সেই কথাগুলি সব কভার করেছেন। আমি শুধু অ্যাড করতে চাই, সেটা হলো যে কোনো বন্ধুত্বপূর্ণ দুটি দেশ নেই যেখানে চোরাচালানের কারণে গুলি করে মারা হয়। 1, 2, চোরাচালানের শুধু কি গরু চোরাচালান হয় আর কিছু হয় না? ফ্যান্সি ডিল আসে শত শত কোটি টাকার। কোনোদিন কোনো ফ্যান্সি ডিল কারবারি গুলিতে নিহত হয়েছে আমরা শুনি নাই, কোনোদিন শুনি নাই। কাজেই এটা সিলেক্টিভ এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে
এই ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অপরাধ পৃথিবীর সবখানেই ঘটে। আর অপরাধ মানে এই না যে আপনি গুলি করে মেরে ফেলবেন। অপরাধ আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, কয়জন আহত হয়, তার মানে গুলি করা হয় কিন্তু শুট টু কিল। আহত যদি হতো তাকে ধরে নিয়ে গিয়ে কোর্টে হাজির করা হতো, হাকিম বিচার করতেন যে তাকে কি শাস্তি দেওয়া যায়। শাস্তি হতো 3 মাস, 6 মাস, 2 বছর জেল, তারপরে ফেরত দেওয়া হতো। কিন্তু সেটা না, এটা সিলেক্টিভলি। এবং এ ব্যাপারে আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের সরকারের ব্যাপারে কোনো শক্ত অবস্থান নেয়নি। আগে কিন্তু কখনো বলা হতো না যে ভারতীয়রাও মারা যায়। তারপরে যখন এই অসন্তোষ বাড়তেছে তখন ধীরে ধীরে বলা হলো যে না, ভারতীয়রাও তো মারা যায় গুলিতে। তবে নজরুল যেটা বলেছেন যে আসলে তো ভারতীয়রা যদি বিএসএফ এর গুলিতে মারা যায় সেটা হলো তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা তো আমাদের বিষয় না। এবং সেই সংখ্যাটাও অত্যন্ত নগণ্য। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, এই প্রসঙ্গের মধ্যে একটা সাপ্লিমেন্টারি, বাংলাদেশ সরকার কি এই মৃত্যুটা জাস্টিফাই করে কিনা, যে মানে তাদের তো মারা যাওয়ারই কথা, যেটি আসিফ নজরুল বলছিলেন? অফিসিয়ালি কি করে জানি না, কিন্তু মন্ত্রীদের বক্তব্য কিন্তু এর রেশ পাওয়া যায় যে অপরাধ, ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যতদিন অপরাধ থাকবে ততদিন কিলিং হবে, একদম স্পষ্ট ভাবে বলা হয়েছে। সেটা কিন্তু বাংলাদেশ সরকার কখনোই কিন্তু সেটাকে নেগেট করে নাই, বরং বিভিন্ন মিটিং টিটিং এ একটু এই পক্ষেই যেন বলা হয়েছে না, অপরাধ দমনের চেষ্টা করা হচ্ছে, দুই পক্ষ মিলিয়ে একসাথে ওই দেখার ব্যবস্থা করা হচ্ছে যাতে করে অপরাধ না হয়, অপরাধ কমে এবং যাতে করে কিলিং না। বর্ডার কিলিং যে গত কয়েক বছরে কমলো, সেইটার কারণটা কি তাহলে? মানে এটা সরকারের কোনো কৃতিত্ব বা এটাতে কিছু নাই? দেখুন, বর্ডারে এই ধরনের ওয়ান কিলিং ইজ ওয়ান কিলিং টু মেনি। একটিও মানুষ এইভাবে গুলি করে মারার কথা না। কাজে এই সংখ্যা কমেছে, আপনি খেয়াল করে দেখুন, কোন বছর কমে কিন্তু পরের বছর আবার বেড়েছে, এরকমও আছে। ফিগার গুলো আছে আমার কাছে, এই মুহূর্তে আমার সামনে নেই, আমি এটা নিয়ে লিখেছিও। তো কাজেই এই বছর একটু কম হয়েছে মানে আগামী বছর আবার বাড়বে না তার কোনো গ্যারান্টি নেই। এটা বহুবার ভারতীয় নেতৃত্ব বলেছে এটা শূন্যে নামিয়ে আনা হবে, কখনোই সেটা সেই যে মেসেজটা সেটা গ্রাউন্ডে পৌঁছে নাই। ওকে, মেসেজ রয়ে গেছে। ওকে, ফেয়ার এনাফ। তারপরে হচ্ছে যে আনডকুমেন্টেড চাকরি করছেন কিনা ভারতীয়রা? আনডকুমেন্টেড চাকরি ডেফিনেটলি করছেন, কারণ এই পরিমাণ ওয়ার্ক পারমিট তো ইস্যু করা হয় না, কিন্তু বিরাট সংখ্যক ভারতীয় এখানে চাকরি করে। অনেকদিন থেকেই এটা ট্রেন্ড বাড়ছে। মাঝে কয়েক বছর আগে কিন্তু একবার ভারতীয় পত্রিকাতে একটা হিসাব বেরিয়েছিল যে $10 বিলিয়ন বাংলাদেশ থেকে যায় রেমিটেন্স। এবং সেটা আমি ইদানিং অফিসিয়াল কোনো ফিগার দেখিনি, কিন্তু আনঅফিসিয়ালি এটা $5 বিলিয়ন বলে অনুমিত হচ্ছে। বিপুল সংখ্যক মানুষ কাজ করে, সেটা আমরা জানি, আমরা দেখতে পাই যে বিভিন্নখানে তারা কাজ করছেন এবং তাদের অনেকেরই কোনো ধরনের কোনো ওয়ার্ক পারমিট নেই। জাস্ট ভিসা নিয়ে আসেন, মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে আসেন, অথবা লং টার্ম ভিসা নিয়ে আসেন, অথবা শর্ট টার্ম ভিসা নিয়ে এসে চাকরি করেন, একটু ওভারস্টে করেন। আর আপনি জানেন যে সিস্টেমের মধ্যে তো দুর্নীতি থাকেই, কাজেই তারা পার পেয়ে যায়। কিন্তু জনাব তৌহিদ হোসেন, $3 বিলিয়ন বা $5 বিলিয়ন বছরে বাংলাদেশ থেকে যেতে হলে যতগুলি সংস্থার এটাতে ইনভলভ থাকতে হবে, এবং সেটা যদি আনডকুমেন্টেড থাকে, এইটা কি একটু মানে খুব আপনি কি বলতে, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা উল্টো। জি, যখন পরিমাণটা আসলেই বেশি হবে তখন যারা ইনভলভমেন্ট তাদেরকে চুপ করিয়ে দেওয়া সহজ হবে। আচ্ছা, আমি বাস্তবতার কথা বলছি।